হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইব খান উচ্ছ্বাস। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম বিগিনার্সরা বাইক কেনার সময় যে ভুলটা করে থাকি অ্যান্ড ভুল থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করবো। অ্যান্ড এটার রিজন হচ্ছে আমার কয়েকটা ছোট ভাই অ্যান্ড বন্ধু বান্ধব আমার কাছে জিজ্ঞাসা করছে লাইক যে ভাই কোন বাইকটা কিনলে ভালো হয় এই সময়ে, এখন হায়ার সিসি বাইক আসতেছে, তাহলে হচ্ছে আমরা কিভাবে কোন বাইকটা কিনলে ভালো হয় সেই বিষয়ে একটু বলেন, আলাপ আলোচনা করেন। ভাই আমি একদম বাইক এক্সপার্ট না, একবারে 100% এক্সপার্ট না, বাট আমি আমার রিসার্চ অ্যান্ড আমার এতদিনের বাইক চালানোর এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি যে কি ভুল আমরা বিগিনাররা করে থাকি বাইক কেনার সময় অ্যান্ড এগুলা অ্যাভয়েড করা যায় কিভাবে। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বিগিনার্সরা বাইক কেনার সময়, বাইক কেনার ডিসিশন নেওয়ার সময় প্রথমেই যে ভুলটা করে সেটা হচ্ছে যে দে ডোন্ট আইডেন্টিফাই দেয়ার ওন ক্রাইটেরিয়া। এখন বাইক তো আসলে ভাই বাইকের ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, তাই না? ডিফারেন্ট জর্নার আছে। সো যেমন এটা কমিউটার সেগমেন্টের বাইক, স্পোর্টস সেগমেন্টের বাইক আছে, দেন হচ্ছে ট্যুরিং সেগমেন্টের বাইক আছে। সো আসলে যারা বিগিনার তারা লাইক একটা বাইক পছন্দ করে এমনিতেই, লাইক লুকস, পারফরমেন্স অ্যান্ড আদার থিংস, অ্যান্ড বন্ধু বান্ধবের আছে এই কারণে হচ্ছে একটা বাইক পছন্দ করে থাকে। কিন্তু আসলে তার পারপাসটা কি, সে যে বাইকটা কিনতে চায় সেই বাইকটা আসলে তার রিয়েল লাইফের পারপাসটা সলভ করবে কিনা সেই বিষয়টা আসলে আমরা কখনোই মানে মোস্ট অফ দ্য টাইম ভাইবা দেখি না। দ্যাটস ওয়াই যেটা হয় কেনার পরে আমরা প্যারা খাইতে থাকি যে ভাই এই বাইকটা এত এক্সপেকটেশন ছিল আমার, সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে না। অ্যান্ড এটার রিজন একটাই, সেটা হচ্ছে যে আমরা কখনোই আমাদের কেনার আগে ক্রাইটেরিয়াটা ফুলফিল করি না যে আমার এই ক্রাইটেরিয়ার বাইকটা দরকার, এই ক্রাইটেরিয়ার বাইক আমি কিনলে আমার পারপাস সার্ভ হবে। সো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, প্রথম ভুল আমার মতে। ভাই আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন ক্রাইটেরিয়ার রাইডার, কোন ক্রাইটেরিয়ার বাইক আপনার দরকার। যদি এমন হয় বিষয়টা যে আপনার লুকস, পারফরমেন্স অ্যান্ড টান দুইটা একসাথে দরকার, দেন ইউ ক্যান গো ফর দ্য স্পোর্টস সেগমেন্টের বাইক। আর স্পোর্টস সেগমেন্টের বাইকের বিষয় একটা জিনিস বলে দেয়, সেটা হচ্ছে আপনার যদি ডেইলি ইউজের জন্য হয়, যেমন বাসা থেকে ভার্সিটি অ্যান্ড বাসা থেকে অফিস, তাহলে ভাই আমি বলবো পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে ডোন্ট গো ফর স্পোর্টস বাইক। কারণ স্পোর্টস বাইকে এই জ্যামের মধ্যে, ঢাকা শহরে যে পরিমাণ জ্যামের মধ্যে বসে থাকতে হয়, স্পোর্টস বাইক দিয়ে আপনি সেই মজা মানে স্পোর্টস বাইকের প্যারা হয়ে যাবে আপনার জন্য। এক কথায় স্পোর্টস বাইক মনে হবে যে কেন নিলাম আমি এই বাইকটা। সো সেই দিক দিয়ে বিবেচনা করে মানে পয়েন্ট এ টু পয়েন্ট বি তে যাওয়ার জন্য আপনার জন্য অবশ্যই স্পোর্টস বাইক না, আপনার জন্য অবশ্যই ট্যুরিং সেগমেন্টের বাইক না, আপনার জন্য অবশ্যই কমিউটার সেগমেন্টের বাইক। আর যদি এমন হয় যে আপনি প্রচুর ট্যুর করে আপনার নেশা পেশা, তাহলে আপনি ট্যুরিং বাইক নিতে পারেন। অ্যান্ড আর যদি আপনার টাকা পয়সা অনেক বেশি হয়ে থাকে তাহলে তিনটা একসাথেই রাখতে পারেন, 3 সেগমেন্টের বাইক রাখলেন, প্যারাগি। আচ্ছা, এবার আসলো আরেকটা সেকেন্ড যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ওভারলুক দ্য বাজেট। আমরা মোস্ট অফ দ্য টাইম যখন বাইক কিনি, বিগিনার্সরা অ্যান্ড বিগিনার হোক আর নর্মাল পাবলিক হোক, যখন আমরা বাইক কিনি আমাদের একটা বাজেট থাকে, তাই না? যে 2 লাখ 3 লাখ 5 লাখ হোয়াট এভার ইট ইজ, এই বাজেটের মধ্যে আমরা যখন বাইক কিনতে যাই তখন আমরা শুধুমাত্র বাইকের প্রাইসটা বিবেচনা করি, বাট বাইক কেনার পরে যে খরচপাতি আছে সেই খরচপাতিগুলো আসলে মানে আমাদের মাথায় তখন থাকে না। আমাদের মাথায় তখন একটা জিনিসই খেলে, সেটা হচ্ছে আমার বাইক কিনতে হবে অ্যান্ড আমার বাজেট এত বাজেটের মধ্যে এই বাইকটাই কিনতে হবে। যেমন ছোট ভাই আমার আসছিল আমার কাছে অ্যান্ড বলতেছে ভাই আমার বাজেট 2 লাখ টাকা, অ্যান্ড এই 2 লাখ টাকার মধ্যে আমি কি বাইক নিতে পারি যেটা দেখতে সুন্দর, পাওয়ারফুল অ্যান্ড রিলায়েবল। আমি বললাম ভাই তোমার বাজেট 2 লাখ টাকা, কিন্তু এই 2 লাখ টাকার মধ্যে তুমি বাইক পাওয়া যাবে ঠিকই, তারপরে এটা রেজিস্ট্রেশন ফি, তারপরে এটা মেনটেনেন্স কস্ট, এগুলো দিতে পারবো তো? 2 লাখ টাকার পরে যে এক্সট্রা টাকাটা লাগে সে টাকা আছে তো? এটা বাজেটের মধ্যে ধরছো তো? বলে ভাই এটা তো ধরি নাই। তাহলে সেক্ষেত্রে আমার মোস্ট অফ দ্য রাইডার যারা মানে নতুন বাইক কিনে তখন এই ভুলটাই করে থাকে, বাজেটের মধ্যে কিনে ফেলে, বাট তারপরে এটার মেনটেনেন্স কস্টটা মানে সামলাইতে হিমশিম খেয়ে যায়। যেমন হিডেন কস্টগুলো কি থাকতে পারে, যেমন রেজিস্ট্রেশন কস্টের মধ্যে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করি তাহলে 15-16 হাজার টাকা যায়। অ্যান্ড যদি কেউ ওটাকে ড্রাইভিং লাইসেন্স করে না থাকে তাহলে হচ্ছে গিয়া ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবার 10,000 টাকা চলে যাবে। নতুন বাইক কেনার সময় যখন আমরা ব্রেকিং পিরিয়ড পার করি ওই সময় একটা মেনটেনেন্স কস্ট আছে, যেমন বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, অয়েল ফিল্টার চেঞ্জ করা, তারপরে সার্ভিস দিতে হয় ঘন। মোস্ট অফ দ্য টাইম সার্ভিস ফ্রি থাকে, বাট সার্ভিস করানোর সময় ওরা যেই সব মানে পার্টসপাতি চেঞ্জ করে সেটা তো আর ফ্রি না ভাই, সেটা তো আপনাকে টাকা দিতেই হবে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে 2 লাখ টাকা 5 লাখ টাকা হোয়াট এভার ইট ইজ প্রাইস নিলাম আমি, ঠিক আছে, কিন্তু তারপরে বাইক কেনার পরে যে কস্টিংটা আছে সেই কস্টিংটা কভার করতে পারবো কিনা।
অনেক বাইকরে দেখি যে বাইক কিনছে নতুন, কিন্তু 1 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা করে নাই, ওই নাম্বার প্লেট লাগায় নাই। কারণ কি? ওই যে টাকায় কুলায় নাই। হ্যাঁ, কি আর বলার ভাই। সো সেকেন্ড যে মিস্টেকটা, এটা কিন্তু আসলে বড় মিস্টেক আমরা বাইক কেনার সময় করে থাকি। এই মিস্টেকটা কখনই করা যাবে না, এই মিস্টেকটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। থার্ড যে মিস্টেকটা আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে যে ইগনোরিং দ্য সিট হাইট অ্যান্ড কমফোর্ট। আমরা একটা বাইক পছন্দ হয়, দামে মিলে যায় অ্যান্ড কিনে ফেলি, বাট এটা আসলে সিট হাইটটা কেমন কখনো এটা বিবেচনা করি না। মানে সিট হাইটটা কিন্তু বিশাল, মানে কমফোর্টের জন্য বিশাল ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার হাইট যদি 5 ফিট 5-এর নিচে হয়ে থাকে বা 5 ফিট, মানে অবশ্যই 5 ফিট 4-5-এর মধ্যে বা 4 নিচে হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনার অনেকগুলো বাইক চালাইতে একটু সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার বাইকগুলো অবশ্যই একটু টেস্ট রাইড করে দেখা নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে শুধু সিট হাইট না, সিটের যে ওয়াইডটা আছে, মানে প্রশস্ততা, সেটাও অনেক বড় ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে। কারণ অনেক বাইকের দেখছি যে সিটগুলো না প্রশস্ত, তো এটাতে কি হয়, আপনার পা গুলো অনেক ছড়ায়া যায় অ্যান্ড বসার সময় পা গুলো ছড়ায় যায়, আর আপনি মানে বাইকটারে ভালো করে গ্র্যাব করে ধরতে পারেন না, তখন হচ্ছে আপনার পাটা নিচে ফেলতেও অসুবিধা হয়। এই সব সিটের কারণে কিন্তু আপনি যদি আরেকটু মানে একটু কম হাইটের হয়ে থাকেন, তখন আপনার আরো বেশি প্যারা হবে। আমি কয়েকটা বাইকে টেস্ট রাইড দেওয়ার জন্য উঠছি, অ্যান্ড ওই সময় আমি বুঝতে পারছি যে আসলে এই বাইকের সিটগুলা দেখতে অনেক সুন্দর, বাট আসলে বইসা আমার কাছে ওই সময়ে এতটা কমফোর্টেবল মনে হয় নাই। তো এরকম আপনি যখন কোনো একটা বাইক কিনতে যাবেন, বাইক কিনে ফেলবেন, আর তখন যদি আপনার কাছে এই ফিলটা হয় যে ভাই এটা তো সিটে বইসা মজা পাচ্ছি না, বা সিটে বসে আমি পা নামাইতে সমস্যা হচ্ছে, তখন কিন্তু একটা বিশাল প্যারায় পড়ে যাবেন। তখন ওই বাইকটা মানে মাত্রই কিনছেন আপনি, আপনার সেল করে দেওয়া ছাড়া বা এরকমই খেয়াল আসবে যে সেল করে দিয়ে অন্য একটা বাইক নেই, মানে কারণ আপনি ফিল পাইতেছেন না বাইকটাতে বইসা। সিট হাইট অ্যান্ড কমফোর্ট বিষয়টা আসলে আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে যে এই বাইকটাতে বইসা আমার আরাম পাইতেছি কিনা, চালায়া মজা আছে কিনা, সেই বিষয়টা দেখতে হবে। অনেক সময় হচ্ছে সিটে বসলে মানে সিটিং পজিশনটা এমন হয় যে আপনার কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। স্পোর্টস সেগমেন্টের বাইকের ক্ষেত্রে এগুলো বেশি হয়। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে এই যে হর্নেটের আগের যে বাইকটা ছিল, তো সেই বাইকটাতে নাকি হ্যান্ডেলবার একটু মানে নিচের দিকে আমি শুনছি, অ্যান্ড ওটা নাকি কমফোর্টেবল না। তো অনেকের ক্ষেত্রে অনেক বিষয় ডিপেন্ড করে, তাই না? সব কিছু তো আর সবার জন্য সেম হবে না। এই জন্য হচ্ছে যখন বাইক কিনবেন আপনাকে অবশ্যই সিট হাইট, কমফোর্ট অ্যান্ড সবকিছু, সিটিং পজিশন, এই বিষয়গুলো একটু দেখা নিয়ে কেনাটা বেটার। আর এই ভুলগুলাই আমরা অনেক সময় করে থাকি। 4 নম্বর ভুলটা আমরা সচরাচর যেটা করে থাকি সেটা হচ্ছে যে ওভার এস্টিমেট দ্য পাওয়ার নিড। আর এটা এখন, এই ভুলটা এখন করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে এখন হায়ার সিসির বাইকগুলো ঢুকতেছে, 250 সিসি 300 সিসির বাইকগুলো ঢুকতেছে, সামনে আরো পাওয়ারফুল বাইক ঢুকবে, অ্যান্ড পোলাপান কিন্তু এই সময়ে বেশি কনফিউজড হয়ে যাবে যে কোন বাইকটা নেওয়া উচিত, কোন বাইকটা তাদের জন্য আসলে ভালো হবে। বাট সবার চোখ কিন্তু থাকবে যে হায়ার সিসির দিকে, যাদের টাকা পয়সার সমস্যা নাই, মোস্ট অফ দেম। এটা একটা বিশাল বড় ভুল, কারণ আপনি যেই ধরনের রাইডার, বাংলাদেশের রোড কন্ডিশন যেই ধরনের, সেই ধরনের অ্যাকচুয়ালি আপনার এত গতি দরকার নাও হইতে পারে, এত পাওয়ার দরকার নাও হইতে পারে। এই ভুলটা আসলে আমার মনে হয় যে আমাদের সাধারণ রাইডারদের সবচেয়ে বড় একটা ভুল হবে যারা বাইক কিনতে যাবে। যাই হোক ভাই, স্পিড নিয়ে যেটা কথা বলতেছিলাম, যে আপনি 200 সিসির বাইক নিলেন, 250 সিসির বাইক নিলেন, অথবা 300 সিসির বাইক নিলেন, প্যারা নাই, নিয়ে নিলেন, কিন্তু তারপর এটা যে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা আপনি জানেন না। আপনি বিগিনার, এর আগে কখনো বাইক চালান নাই, মানে বাইক চালানো শিখছেন মানুষের বাইক দিয়ে, বাট somehow you don't have long experience to handle that kind of speed or torque. তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আনএক্সপেক্টেড, রাইট? কেউ চায় না যে আসলে নতুন একটা বাইক কিনে সেটা নিজে এবং বাইক দুইটা সহকারে একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে। এখন তার মানে এইটা না যে আপনি কম সিসির বাইক নিয়ে বা 150 সিসির বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করবেন না, সেটাও করতে পারেন, কিন্তু সম্ভাবনা একটু কম। কারণ আমার মতে হায়ার সিসি বাইক কেনার আগে আপনাকে অবশ্যই 150 সিসি বা 125 সিসি বাইক কিনে অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর একটা এক্সপিরিয়েন্স গেদার করা, তাহলে আপনি মানে ইউ উইল নো হাউ টু কন্ট্রোল দ্যাট স্পিড, অর ইউ নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। 5 নম্বর ভুলটা আমরা যেটা করে থাকি যে আন্ডার এস্টিমেট দ্য মেনটেন্যান্স। এটা অ্যাকচুয়ালি বাইক কেনার পরের কাহিনী বলতেছি আমি। যখন আমরা বাইক কিনে ফেলি, আই মিন বিগিনার অনেকেই আছে যে বাইক কেনার পরে এটা যে আসলে মেনটেনেন্স করতে হয় সেটা অনেকে আমরা বুঝি না। হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর যে এটা সার্ভিস করা দরকার সেটা আসলে আমরা
মানে খেয়ালই করি না। স্পেশালি এটা হয় গ্রামের দিকে, কারণ গ্রামের দিকে মানুষ একবার বাইক কিনলে ওটা যতদিন পর্যন্ত নষ্ট না হয়ে যেতেছে ততদিন পর্যন্ত এটারে মেনটেনেন্স করতে যে হয় সেটা আর তারা মানে বিশ্বাসই করে না যে এটার কোনো সার্ভিসিংয়ের দরকার আছে। সার্ভিসিংয়ে যাওয়া মানে হচ্ছে বাইক নষ্ট হওয়া। বাইক নষ্ট হয়েছে, দ্যাটস ওয়াই তোমার বাইক সার্ভিসিংয়ে গেছে। সো আসলে বিষয়টা এমন না, প্রত্যেকটা বাইকেরই সার্ভিসিংয়ের দরকার আছে, বাট এইখানে এরকম ভাই মনে হইতেছে কুয়াশা এসে মেঘের নিচে সাজেকের মধ্যে আছি আমরা, কিছু দেখা যাইতেছে না ধোয়া দিয়ে এরকম একটা অবস্থা করে রাখছে। জোস, এখানে তো মানে মশা মাছির সাথে সাথে মানুষও মেরে ফেলবে এই জায়গায়। তার মধ্যে চালাইতেছে একটা লার্নিং কার ভাই, গাড়ি চালানো শিখতেছে এই ধোয়ার মধ্যে। অবশ্য এটাও একটা ভাই, আমি তো কিচ্ছু দেখতে পাইতেছি না, হোয়াট ইজ দিস। যাই হোক, যেটা বলতেছিলাম যে বাইক কেনার পরে কিন্তু মেনটেনেন্সের দরকার আছে, সার্ভিসিংয়ের দরকার আছে। আর টাইম মতো যদি সার্ভিস না করান তাহলে কিন্তু আপনি বাইকটা থেকে লং রান যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিস আপনি পাবেন না। যে স্মুথনেস থাকার কথা সেই স্মুথনেস থাকবে না, বাইকের ইঞ্জিনের লঞ্জিভিটি থাকবে না। সো ওভারঅল আপনার বাইকটা ভালো পারফরমেন্স দিবে না, ভালো মাইলেজ পাবেন না। সো টাইম টু টাইম আপনাকে সার্ভিস করাইতে হবে, পার্টসপাতি চেঞ্জ করাইতে হবে। এটাই তো মানে এটাই হচ্ছে লাইক বাইকের যত্ন, বা একটা বাইক পালার একটা মজা, যে আপনি যত্ন নিতে পারতেছেন। আর সেই যত্নটা যদি ঠিকমতো না নিতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার বাইক কেনার আর সেই ইয়াটা রইল না, ফিলিংসটা রইল না, রাইট? এই মিস্টেকটা অনেকেই করে থাকে, বাইক কেনার পরে টাইম টু টাইম সার্ভিস করাতে চায় না, বা মনে করে যে চলতেছেই তো, ইঞ্জিন অয়েল একবার দিছে তো কত হাজার কিলো পরে চেঞ্জ করবে সেটারও ঠিক ঠিকানা নাই, চলতেই আছে। ভাই রে ভাই, আমি একটা সেদিন ভিডিও দেখতেছিলাম যে একজন পালসারের মধ্যে কি লাগাইছে ওটাকে, অয়েল ফিল্টার। এই অয়েল ফিল্টারটা নাকি সে 10 বছর পরে খুলছে। ভাই 10 বছর পরে অয়েল ফিল্টার চেঞ্জ করছে। সেই অয়েল ফিল্টারের মধ্যে মানে কোনো ফিল্টারিং সিস্টেমই নাই, সব কিছু একদম ধ্বংস হয়ে গেছে। সো এরকম যেন না হয়, এই মিস্টেকগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। বাইক কেনার পর 6 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে নট ইনভেস্টিং ইন এনি সেফটি গিয়ার্স। সেফটি গিয়ার্স লাইক গ্লাভস, হেলমেট, নি গার্ড, বুট, এগুলা। তো এই বিষয়গুলোতে আমরা যখন সেফটি গিয়ারের উপর নজরদারি না দেই তখন এটা একটা বিশাল বড় ভুল হয়ে যায় আমাদের জন্য। কারণ হচ্ছে বাইক কেনার পরে আমরা একটা দুইটা লং ট্যুরে যাবই, রাইট? লং ট্যুরে না হোক আমি এই কথাগুলো আসলে বলতেছি হচ্ছে বিগিনারদের জন্য। তো যারা বিগিনার তাদের আল্লাহ না করুক কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হইতেই পারে। সো আর অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তাদেরকে সেফটি গিয়ার পরা উচিত। আবার চলে আসলাম এই কুয়াশার মধ্যে। যাই হোক, যেটা বলতেছিলাম যে যারা বিগিনার তাদের আল্লাহ না করুক কোনো না কোনো দুর্ঘটনা হইতেই পারে, এটা লাইক বলার অবকাশ রাখে না। সো যারা বিগিনার তারা তো ভুল করবেই, স্বাভাবিক, তাই না? তো এটা হইতেই পারে। সো এই জন্য হচ্ছে যে সেফটি গিয়ারে ইনভেস্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি গ্লাভস অ্যান্ড হেলমেট অ্যান্ড বুট। এই তিনটা জিনিসে আমি অলওয়েজ বলি যে ভাই অলওয়েজ ওয়্যার দোজ কাইন্ড অফ সেফটি গিয়ার্স। যদিও এখন আমি গ্লাভস পরি নাই, কারণ গ্লাভস আমি এলাকার মধ্যে দিয়েই চালাইতেছি, দ্যাটস ওয়াই। বাট আমারে কিন্তু অলওয়েজ দেখবেন আমি গ্লাভস, হেলমেট ছাড়া তো আমি ভিডিওই করতে পারবো না। বাট অল টাইম আমি যদি বাসার এখান থেকে এখানেও যাই তারপরে হচ্ছে আমি হেলমেট পরি, গ্লাভস না পরলেও হেলমেট পরি। অ্যান্ড এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। অ্যান্ড যারা বিগিনার তারা যদি শুরু থেকে অভ্যাসটা না করে, এই অভ্যাস আর জীবনে হবে না। অ্যান্ড গ্রামগঞ্জে দেখবেন যারা মোস্ট অফ দেম লাইক হেলমেট ছাড়াই ভিডিও করতেছে, হেলমেট ছাড়াই হচ্ছে চালাচ্ছে। সো এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হেলমেট না পরাটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, অলওয়েজ বাইক কেনার আগে টেস্ট রাইড দেওয়া ভাই মাস্ট। এটা সবসময় করবেন। অ্যান্ড যে বাইকটাই কিনবেন, মানে ধরেন যে আপনি এই ইউনিটটাই কিনতে চাচ্ছেন, অ্যান্ড এই ইউনিটটাই আপনি বলবেন যে ভাই আমারে একটু টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা করেন, তারপরে আমি এটা কনফার্ম করতেছি বা টাকা পেমেন্ট করতেছি। কারণ বাইকের ভাই মানে এটা তো ইলেকট্রনিক জিনিস, তাই না? অ্যান্ড এই জিনিসটা তাদের ওয়্যার হাউসে হয়তো বা অনেক দিন ধরে এসে বসে আছে। সো এটা আপনি বাইরে দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর চকচকাই লাগতেছে, কিন্তু এটার ভিতরের কী অবস্থা সেটা কিন্তু আসলে আপনি কেউ জানি না। তো 2 দিন পরে নিয়ে গিয়ে দেখলেন যে ভাই এখানে জং খাওয়া বা এটার এই সমস্যা বা এত নতুন অবস্থায় এই ঝামেলাগুলো হওয়ার কথা ছিল না, সেটা আপনার বাইকে দেখা দিতেছে। তখন আপনার কাছে বিশাল বড় একটা প্যারা লাগবে, একটা ধাক্কা খাবেন যে ভাই নতুন বাইক কিনলাম, নতুন বাইক কিনে এই অবস্থা কেন? তো এই জন্য এই বিষয়গুলো এড়ানোর জন্য আপনাকে অলওয়েজ বাইক কেনার আগে আপনি যেই ইউনিটটাই কিনবেন সেই ইউনিটটা আগে
একটা টেস্ট রাইড দিবেন, তাহলে আপনি কিছু না কিছু হইলেও অল্প স্বল্প হইলেও আপনি বাইকের যে সমস্যাগুলো সেটা আসলে ধরতে পারবেন, আদারওয়াইজ না। আর তাছাড়াও আরেকটা বিষয়, যেটা বলতেছিলাম আগের পয়েন্টগুলোতে, যে কমফোর্টের বিষয়, দেন হচ্ছে বাইকটা আপনার সাথে যায় কি না, ওভারঅল একটা বিষয় আপনি বুঝতে পারবেন যে বাইকটার সাথে আপনার সম্পর্ক কীরকম হবে নেক্সট কয়েক বছর। অ্যাটলিস্ট একটা বাইক তো মানুষ 3-4 বছর মানে এমনিতেই চালায়, রাইট? 3-4 বছরের আগে তো আর বাইক চেঞ্জ করে না। সো দ্যাটস ওয়াই টেস্ট রাইড করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। টেস্ট রাইড দেওয়া মানেই যে আপনার ওই বাইক নিতে হবে এমন না কিন্তু ভাই। টেস্ট রাইড দিয়ে আপনি জাস্ট দেখবেন যে আপনার বাইকটার সাথে আপনার রিলেশনশিপ কেমন হইতে পারে, বা বাইকটা আসলে কেমন। এখন অনেক কোম্পানি, বাইক কোম্পানি হচ্ছে টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা করছে, অ্যান্ড বাইক কেনার আগে আপনি টেস্ট রাইড দিতে পারেন। সো আমি সাজেস্ট করবো অলওয়েজ এই ভুলটা কইরেন না যে টেস্ট রাইড না দিয়ে একটা বাইক পছন্দ হয়েছে অ্যান্ড কিনে ফেলছেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যান। অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমি 2000 সাবস্ক্রাইব হইতে আর মাত্র আমার 300 সাবস্ক্রাইবার দরকার। প্লিজ, এই মান্থের মধ্যে হবে কিনা জানি না, বাট আপনাদের হেল্পের মাধ্যমে আমার 2000 কেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মাইলস্টোন আমি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ একদিন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।